আসসালামু আলাইকুম। শুরু করছি মন বাড়িয়ে ছুঁই দ্বিতীয় খণ্ডের প্রথম পর্ব। লিখেছেন ফাবিহা মম। সুডল কোমরের বাঁ পাশে মৃদু চাপ খেল মেহিনুর। বজ্রহাতের মতো চমকে গেল সে। পাশের ছেলেটা পৈশাচিক আনন্দে চুপ করে আছে। চলন্ত অটোর ভেতর নিরীহ গা ছুঁয়ে ছুঁয়ে লুলুপ স্পর্শ চালিয়ে যাচ্ছে। দ্বিতীয় দফায় কঠিনভাবে চাপ দিতে নেবে অমনি হাতটা খপ করে আটকা পড়ল। ছেলেটা কিঞ্চিত বিস্ময় নিয়ে বামে তাকাতে নিল, কিন্তু আফসোস, তাকাতে পারল না। হাতে মোচড় খেয়ে এমন জোরে ধাক্কা খেলো, চোখে মুখে অন্ধকার ছাড়া কিচ্ছু দেখতে পেল না। কানে শুধু হইচই শব্দ ছাড়া কিছু শুনতে পাচ্ছে না। অনুভব করতে পারল চলন্ত অটো থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে। মাথাটা ছোটোখাটো পাথরের সাথে বাড়ি খেয়ে রক্ত ছুটছে। তার বন্ধু লাবলু সমানে তাকে ধাক্কা দিয়ে যাচ্ছে, অস্থির কণ্ঠে বলে যাচ্ছে, তাড়াতাড়ি উঠ মামা, মরতে না চাইলে তাড়াতাড়ি উঠ, ভুল জায়গায় হাত পড়ছে, ছেড়েইটা টাইটমাল। তুই শেষের তুই শব্দটা বলতে গিয়ে তোতলাতে লাগলো লাবলু। যেন বিভৎস ভৌতিক ভেলকি দেখে হৃৎপিণ্ড থেমে গেছে। এরপরই শুরু হলো চিৎকার, আহাজারি, বেদনার ছাইরা দেন চিৎকারগুলো মুখর হয়ে উঠল। রক্তাক্ত মাথাটা একটু নাড়া দিয়ে চোখ খুলে তাকালো। আসল পৈশাচিক শয়তানটার নাম জামিল চৌধুরী। পাশের গ্রাম থেকে এই গ্রামে লুলুপ ইচ্ছা মেটাতে এসেছে। কলেজের কিছু মেয়েদল দেখে সুপ্ত আকাঙ্ক্ষাটা মাথাচাড়া দিয়ে উঠেছে। জামিল আধো আধো দৃষ্টিতে সামনের দিকে তাকালো। তখনই শিরদাঁড়া বেয়ে শীতল স্রোত বেয়ে গেল। মেয়েটার বয়স কত হবে? ওইটুকুনি মেয়ে তাদের সাথে একাই লড়াই করছে। তাকে সজোরে ধাক্কা মেরে অটো থেকে ফেলে দিয়েছে। তার বন্ধু লাবলুকে এখন বাঘিনীর মতো পেদাচ্ছে। মাথার চোটে সর্বহারার মতো শুয়ে আছে জামিল। চোখ দুটো আপনা আপনি বুঝে আসছে তার। মাথার ভেতরে ঝিঝি পোকার শব্দ বাজছে। ব্যথায় চিৎকার করতে মন চাইছে। সমস্ত স্নায়ু নির্জীব হয়ে শূন্য তলিয়ে যাচ্ছে। পরনে গোলাপি রঙের কামিজ, সাদা ফকফকে পাজামা। কামিজের স্লিভ দুটো কবজি পর্যন্ত ঢাকা। গোলাপি রঙের ওড়নার সাদা রঙের বাউন্ডারি। গলায় এক প্যাচ দিয়ে বুকের দুপাশে ওড়না ঝুলালো মেহিনুর। চোখের দৃষ্টি ভয়াভয় করুণ। রাগে শরীরের ভেতর দপদপানি চলছে। অদ্ভুত ক্ষোভে টালমাটাল হয়ে চোয়াল শক্ত করেছে। খুবই ধীরগতিতে ডান পা থেকে চটি জুতা খুলল। চোখ দুটো লাবলুর দিকে স্থির করে তাকালো। একদম পলকহীন ভঙ্গিতে শক্ত হলো সে। লাবলু হঠাৎ কথা বলতে বলতে চট করে থামলো। তুই শব্দটা বলতে পারল না সে। ততক্ষণে জুতাটা ডান হাতে তুলেছে মেহিনুর। কাঁধের ব্যাগটা সুরাইয়ার হাতে ধরিয়ে দিয়ে নিঃশব্দে এগিয়ে আসলো। লাবলু ইতিমধ্যে ভীত, চোখ কাঁপছে। মেহিনুর এক সেকেন্ডও নষ্ট করলো না। ঠোঁট কুঁচকে শ্বাস টেনে শূন্য ডান হাত তুলল। বাতাসের তাল কেটে তীব্র শব্দযোগে এক ঘা কষালো। গালের চামড়াটা ছিলে যাওয়ার মতো কোকিয়ে উঠল লাবলু। তবুও চিৎকার শুনে থামল না মেহিনুর। জুতা দিয়ে পিটিয়ে পিটিয়ে মুখের অবস্থা দুর্দশা করল। ঠোঁটের কোণা ফেটে গাল কেটে চোখের কাছটায় চামড়া উঠে গেল। ইচ্ছে মতো শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে পেটালো মেহিনুর। অটো চালক সিটে বসে হতবাগার মতো হা করে রয়েছে। এমন অকল্পনীয় দৃশ্য দেখে সুরাইয়ার বুকটা টিপটিপ করে কাঁপছে। সাবা বড় বড় চোখে স্তব্ধ হয়ে ঢোক গিলছে। কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না, ওর কোনোভাবেই বিশ্বাস হচ্ছে না মেহিনুর এতটা বদলে গেছে। লাবলু দু হাত জোর করে বারবার আকুতি মিনতি করছে। আমারে ছাইরা দেন আপা, আমি জীবনও আপনাগো গ্যারামে আইতাম না। মইরা জামুগা আপা, ও আফা, আর মাইরেন না, ও আফা গো। চিৎপটাত করে শুয়ে পড়ল লাবলু। হাত দুটো এখনো বুকের কাছে ক্ষমার আর্জি জানিয়ে যাচ্ছে। জুতা ধরা হাতটা এবার নিচে নামলো মেহিনুর। বুক ফুলে হাঁপাতে হাঁপাতে চটি জুতাটা নিচে ফেলল। জুতাটা ডান পায়ে গলিয়ে শক্ত গলায় বলল, তোর চেহারাটা নষ্ট করলাম না, আজ কপাল গুনে তুই বেঁচে গেলি। তোর বন্ধুকে নিয়ে এক্ষুনি এই গ্রাম থেকে পালাবি। যদি কোনো সময় তোদের দেখতে পাই, এবার লাঠি এনে ঠ্যাঙ্গাবো, ছাড়বো না। থু করে একদলা থুতু মেলল মেহিনুর। একদম সরাসরি লাবলুর মুখে পড়ল সেটা। রাগে ঘৃণায় শরীরের রুদ্রে রুদ্রে রাগের হুলকো ছুটে বেড়াচ্ছে। পুনরায় অটোতে উঠে আগের মতো বসল সে। সাময়িক উত্তেজনাটা কাটিয়ে সাবা একটু নড়ল। সুরাইয়া এখন ছোট
মুখে চুপ করে আছে। দু বোন চুপচাপ শাড়ি ধরে অটোতে গিয়ে বসলো। মেহিনুর নিজের ব্যাগটা সুরাইয়ার কাছ থেকে নিয়ে নিল। কোলের উপর বই মেলাতে সংযোগ গলায় বলল, শফি চাচা, অটো ছাড়ুন, সোজা বাড়িতে গিয়ে থামবেন। যদি মহিলা যাত্রী পান তবে উঠাবেন, কিন্তু পুরুষ যাত্রী আপাতত তুলবেন না। আদেশ শুনে অটোটা ছাড়ল বৃদ্ধ শফি। একটু আগের দৃশ্যপটের জন্য তিনি এখনও নিষ্প্রভ। মাথার উপর দুপুরের ত্রিপ্রহর সূর্য, পাকা রাস্তার অত মানুষজন নেই। ভর দুপুরের ক্লান্ত সময়ে গাড়ির চলাচল কিছুটা কমেছে। খালি রাস্তা পেয়ে জোরে অটো হাঁকাচ্ছে। বাতাসে বাতাসে অটোর ভেতরের জমজমাট ঠান্ডা। মেহনুর শান্ত ভঙ্গিতে চুপচাপ খোলা বইয়ে ডুবেছে, এমন একটা ভাব যেন কিছুই হয়নি। মেহিনুর আরও একটা অদ্ভুত আচরণ নিয়ে সাবা ও সুরাইয়ার একে অন্যর দিকে চাইল। সাবা চোখের ইশারায় বুঝালো মেহিনুর আর স্বাভাবিক নেই, একদম শেষ। ইশারাটুকু বুঝতে পেরে নিষ্ফল ভঙ্গিতে সুরাইয়াকে বুঝালো, মাত্র তো শুরু বুবু, সামনে কি হয় আন্দাজও করতে পারছি না। সুরাইয়ার ইশারাটা বুঝতে পেরে বায়ে তাকালো সাবা। সোনালি পাকা ধানের জমিতে উদাস দৃষ্টিতে তাকালো। পাক্কা 2 বছর কেটে গেছে। সময়ের গতিময়তা দেখে অবাক হওয়া লাগে। জীবনের সবটুকু সুখ দুঃখ কিভাবে ফিরে আসবে কারোর পক্ষে জানা নেই। নশ্বর এই দুনিয়ার মোহমায়ার সবাই যেন মত্ত। কখন কিভাবে সময়ের স্রোত ভেসে যায় তা ধারণার বাইরে। অটোর উল্টো সিটে যে মেয়েটা চুপচাপ বসে আছে, বইয়ের পাতায় মগ্ন দৃষ্টিতে তাকিয়ে আছে, তাকে এখন চেনা যায় না। একটা মানুষ এত বদলে যায়, আঘাত পেলে স্বভাব এত শক্ত হয়, নরম কোমল শান্ত মনটা একেবারে পাথর বনে যায়। এত প্রশ্ন সাবার মস্তিষ্কে সারাদিন কিলবিল করে বেড়ায়। কখনো উত্তর পায়নি সে, এখনো পায়নি। যদি এ প্রান্তের মানুষটা এমন শক্ত হয়, তাহলে অপর প্রান্তের মানুষটা কীরকম হালে আছে? কেমন আছে সেই আনসারি, যার নাকের ডগায় রাগ থাকলেও ঠোঁটে থাকতো হাসি, যার স্বভাব ছিল কাঠিন্য কিন্তু আচরণ ছিল খাঁটি? আজ অবধি তার রাগের খোলস দেখতে পায়নি সাবা। সব সময় শুনেছে রেগে গেলে মানুষটা চুপ হয়ে যেত, কথা বলাই থামিয়ে দিত, নিজেকে আড়াল করে সবার কাছ থেকে দূরে সরিয়ে ফেলত। আজ তিনি কেমন আছেন বড্ড জানতে ইচ্ছে করে। দুটো মানুষের আকস্মিক বিচ্ছেদ আজও সব কিছু বিষিয়ে তোলে। সামান্য ভুল বোঝাবুঝিতে বিচ্ছেদ হবে, ঠিক বিশ্বাস হয় না, মন মানতে চায় না। মনে হয় মেহনুর দোষ আছে, আবার মনে হয় ওই মানুষটার সব জানে। আচ্ছা, আনসারি কি ইচ্ছে করেই মেহনুরকে দূরে ঠেলেছে? শক্ত কারণ আছে কি? বাড়িতে পা দিতে না দিতেই সুজলা চেঁচিয়ে উঠলেন। তার কানে অতর্কিত ঘটনাটা লোক মারফত এসে গেছে। শোনার পর প্রচণ্ড আক্রোশ নিয়ে দাওয়ায় বসে অপেক্ষা করছেন। মোল্লাবাড়ির প্রধান কর্তা এখন তিনি, সমস্ত কারবার এখন তিনি দেখেন। মেহনুর নতমুখে সুজলার সামনে দাঁড়িয়ে আছে। একমাত্র বড়মার আদেশ নিষেধ এবং চোখ রাঙ্গানিকে প্রচণ্ড ভয় পায় মেহনুর। বড়মার কাছে আসলে বুকের কলিজা যেন হাতে চলে আসে। সুজলা গমগম কণ্ঠে জিজ্ঞেস করলেন, ওই ছেলেকে পিটালি কেন? মেহনুর ঢোক গিলে চোখ তুলল। এক পলক সুজলার গরম চাহনিতে চোখ রেখে আবার চোখ নামিয়ে ফেলল। নিচু সুরে বলতে লাগলো, গায়ে হাত দিয়েছিল, বিশ্রীভাবে উত্তপ্ত করছিল, তাই ওর হাতে মোচড়ে। কথাটা শেষ হওয়ার পূর্বে ঝাঁঝিয়ে উঠল সুজলা। বসা থেকে সোজা দাঁড়িয়ে তিনি নাক ফুলিয়ে বললেন, যদি তোর কিছু হতো? এই উত্তর দে মেহনুর, যদি তোর কিছু হতো কে উদ্ধার করতো? চুপ করে থাকবি না, উত্তর দে। সুজলার বজ্র কণ্ঠে চোখ খিচালো মেহিনুর। ভয়ে 2 পা অজান্তেই পিছিয়ে ফেলল। ওড়নাটা 2 হাতে খামচে ধরল সে। সাবা ও সুরাইয়া ভয়ের চোটে খাম্বার মতো দাঁড়িয়ে আছে। গোয়ালঘর থেকে এক ছুটে দৌড়ে আসলো শেফালি। এসেই দেখল মেহিনুরকে আচ্ছা মতন ঝাড়ছে। শেফালি দ্রুত পরিস্থিতিটা ঠান্ডা করার জন্য মেহিনুরের পাশে এসে দাঁড়ালো। ওর পক্ষ নিয়ে সুজলার কাছে বলল, এই গরমের ভিতরে আপনি ওরে ঝাড়তেছেন? এইরা কোনো সময় হইল? দেখি যাইতে দেন তো, আগে ঠান্ডা হোক, পরে যাইরেন। ওমা, খাম্বার লাহান দাঁড়াই আছেন কেন? যাইতে দেন। শেফালির এমন পক্ষপাতিত্ব স্বভাব দেখে রাগে কটমট করছে সুজলা। প্রতিবার মেহিনুরের পক্ষ নিয়ে এইভাবে ওকে বাঁচিয়ে দেয় শেফালি। আপাতত গরমের তীব্রতা দেখে পথ ছাড়লেন তিনি। শেফালি শান্তভাবে মেহিনুরকে টেনে এনে বাড়ির আঙ্গিনায় ঢোকালো। চৌকিতে বসিয়ে নিজ মুখে ফিসফিস করে বলল,
পাকনামি করবার যাসকে রে সেরি? ওই রাস্তা কি ভালা? বাড়িতে আসবার পর ভাবিরে কইবার পারস না? যদি ওই পোলাগুলো ক্ষতি করত, তোর জামাইরে কি মুখ দেখাইতে পারতাম সেরি? এখনো কেন এল্লা বুঝোস না? আচমকা শান্ত মুখের খোলসটা বদলে গেল ওর। মেজমার দিকে সরাসরি দৃষ্টি ফেলে শক্ত গলায় বলল, আমার কেউ নেই মেজমা। যার নাম উল্লেখ করলেন আমি তাকে কিছুই ভাবি না। বারবার পুরনো কথা টেনে আমার সম্মানে বাধা দিবেন না। আমাকে নিয়ে অসহ্য লাগলে বলে দিবেন, আমি এখান থেকেও চলে যাব। প্রচণ্ড রাগ উঠল শেফালির। নিজের ঠোঁট কামড়ে ডান হাত তুলে থাপ্পড়ের ভঙ্গি করল। মুখে কপট রাগ ফুটিয়ে বলল, বেশি পকর পকর করলে একটা দিমু। পাংখা গজায় গেছে তোর, হ্যাঁ? তোর পাংখা কইলাম মটর কইরা ভাইঙ্গা দিমু। চুপ থাক সেরি। শেফালির শাসানো ধ্বনিতে শান্ত হলো মেহিনুর। দুজনের অবস্থা দূর থেকে দেখছেন সুজলা। বুকের উপর দু হাত ভাঁজ করে শক্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। ভেতর থেকে দীর্ঘ চাপা নিঃশ্বাসটা ছাড়তে ছাড়তে বললেন, আনসারের বউ আনসারের মতোই হয়ে গেছে। সেটা কেউ স্বীকার করুক বা না করুক, সময় বদলায়। দরজার কাছে দাঁড়িয়ে চিন্তাভাবনায় মশগুল ছিলেন সুজলা। হঠাৎ পেছন থেকে অপরিচিত কণ্ঠ শুনতে পেলেন তিনি। চিন্তার চাদরে ফুটো হতেই সুজলা পিছু ঘুরে তাকালেন। তখনই কপালে অসংখ্য ভাঁজ যুক্ত হলো সুজলা। ভ্রুকুচকে তাকালে পুরুষালী কণ্ঠটা সৌজন্য গলায় বলল, জি শুনুন, আমি একজনকে খোঁজ করছি। একটা গোলাপি ড্রেস পরা মেয়ে কি এই বাড়িতে ঢুকেছে? কাইন্ডলি তাকে একটু দরকার, একটু জরুরি প্রয়োজন। প্লিজ ইনফোর্ট দিয়ে দিন। প্রচণ্ড বিস্ময় নিয়ে দরজায় তাকালো সবাই। কে এই লোক? কেন গোলাপি ড্রেসের খোঁজ করছে? কি চাচ্ছে সে? লোকটার দিকে আপাদমস্তক তাকালো মেহিনুর। দুই চোখ ভারী কৌতূহল করে বসা থেকে উঠে দাঁড়ালো। ততক্ষণে সুজলার বিস্ময় মুখ আগন্তুকের দিকে প্রথম প্রশ্নটা ছুড়ল, তোমাকে তো চিনলাম না, আগে পরিচয় বলো। কোথা থেকে এসেছো তুমি? কি চাচ্ছ এখানে? আগন্তুকের গেট আপ যথেষ্ট শালীন এবং স্মার্ট। গায়ে ইয়েলো রঙের পোলো শার্ট, প্যান্টটা মোটা জিন্সের, কবজিতে এক ঝাঁক বাদামি ব্রেসলেট পেঁচানো। ছেলেটা সুজলার দিকে তাকাতে গিয়ে হঠাৎ কাঙ্ক্ষিত জায়গায় দৃষ্টি পড়ল। সুজলার পিছনে থেকে ধীরুপায় মেহিনুর এসেছে। চোখের চাহনি সংযত করে অচেনা লোকটার দিকে তাকিয়ে আছে। সুজলা ব্যাপারটা বুঝতে পেরে অবাক, আবার প্রশ্ন করলো, কিছুটা ঝাঁজের সাথে ছুরি মারল, এই ছেলে, শুনতে পাচ্ছ না? তুমি এখানে কেন এসেছো? তোমার পরিচয় কি? প্রশ্নের তির্যক চমকে উঠল আগন্তুক। নিজের অপ্রস্তুত অবস্থা সামাল দিয়ে সুজলার দিকে তাকালো। চোখের ইশারায় সুজলার পেছন থেকে ব্যক্তিকে ইঙ্গিত দিয়ে বলল, আমি ওনার খোঁজে এসেছি, ঠিক আপনার পিছনে যিনি দাঁড়িয়ে আছেন। আগন্তুকের ইশারা দেখে পিছনে তাকালো সুজলা। যদিও ধারণা করেছিল এই ছেলে মেহিনুরের খোঁজে এসেছে, তবুও মনকে শক্ত করার জন্য ব্যাপারটা আরেকটু খতিয়ে নিল। মেহিনুরের দিকে তাকাতে ওর সাথে চোখাচোখি হয়ে গেল। সুজলা দৃষ্টি ঘুরিয়ে ছেলেটার দিকে তাকিয়ে বলল, কী জন্য খোঁজ করছো? নাকি তোমাকে কেউ পাঠিয়েছে? কে তুমি? প্রশ্নের সঠতা দেখে ছেলেটার চেহারায় কালো ছাপ পড়ল। এই এই পোর মহিলা কি অন্দরের খবর টের পাচ্ছে, নাকি মুক্ত বাতাসে তীর ছুঁড়েছে? কিছু বুঝতে না পারলেও নিজেকে সহজ করে বলল, জি, আমি আপনার কথাটা বুঝতে পারিনি। আমাকে কেউ পাঠাবে মানে? সুজলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখের চাহনি, চেহারার ছাপ দেখে ছেলেটার আসল উদ্দেশ্য ধরতে চাচ্ছেন, কিন্তু এতটুকু বুঝতে পারছেন ছেলেটা অতি মাত্রায় চালাক। চালাকদের চোখ শান্ত থাকে, মুখটা থাকে বোকাদের মতো। এমন একটা ভান ধরে যেন সময়ের হিসাবটাও তারা বুঝে না। সুজলা ও পথ মারলেও না। শান্তভাবে জিজ্ঞেস করলেন, এবারের খোঁজ কিভাবে পেয়েছো? কে তোমাকে এই পথ চিনালো? আগে বলো, তুমি কে? ছেলেটা সভ্য একটা হাসি দিয়ে সুজলার দিকে তাকালো। জবাবটা ততটাই সভ্যভাবে বলার চেষ্টা করলো, আমি তানভীর, পাশের গ্রাম থেকে এসেছি। চেয়ারম্যান আবুল সৈকত চৌধুরীর বড় ভাগিনা। আপনার বাড়ির ছোট মেয়েটি আমার দুজন ভাই ব্রাদারকে মেরে এসেছে। ভাইটার অবস্থা খুবই খারাপ, তার মাথায় এখনও সেলাই পড়বে। অন্যজন যতটুকু সেন্সে ছিল আমি ওই মোতাবেক এখানে পৌঁছেছি। সুজলা আচানক চট করে বলল, তোমাকে দেখি তো গাঞ্জের ছেলে মনে হচ্ছে না। কথাবার্তাও বেশ শুদ্ধভাবে বলছো। আর সৈকত সাহেবের ভাতিজা আছে, ভাগিনা আছে বলে তো কোনোদিন শুনিনি।
জেরার মুখে পড়ল তানবীর। এই মহিলা প্রচুর চতুর, চোখ কান ঠিক বিড়ালের মতো পরিষ্কার। বাড়ি থেকে না বেরোলো এই মহিলা যথেষ্ট খোঁজ খবর রাখে। তানভীর নিজেকে নিয়ে ন্যূনতম ভুল করল না, খুবই চালাকির সাথে এগোলো। আমি এখানকার ছেলে নই, শহরে থাকি, কিছুদিনের জন্য মামা বাড়িতে বেড়াতে এসেছি। আমার মামাতো ভাইয়ের অবস্থা দেখে বাধ্য হয়ে আসতে হলো। ইনি কি আপনারই মেয়ে? তর্জনী তুলে মেহনুরের দিকে তাক করলো তানভীর। তর্জনীর দিকে এক পলক তাকালো সুজলা। ইশারাটা বুঝতে পেরে সোজাসুজি বলল, হ্যাঁ আমারই মেয়ে। তুমি সম্ভবত নালিশ নিয়ে এসেছো, না হলে সৈকত সাহেবের মেহমান আমার বাড়িতে পা মারতো না। তানভীর মনে মনে হাসলো। চালটা খাপে খাপ জায়গার মতো পড়েছে। চাপা হাসিটা বাইরে থেকে বুঝতে দিল না সে। সপ্রতিভ ভঙ্গিতে বলে উঠল, কথাটা ভুল বলেননি। এমন অসভ্য কারখানায় নালিশ ছাড়া আসা যায় না। আপনার মেয়ে যে এত অসভ্য সেটা চেহারা দেখলে কেউ বিশ্বাস করবে? গ্রামের মেয়েরা যে এত উগ্র হয় আগে জানতাম না, এবার প্রমাণও পেলাম। আগামীকাল সকাল 10টায় আপনি আর আপনার অসভ্য মেয়েসহ বাকি দুজনকে নিয়ে আসবেন, ঠিক 10টায়। দেরি যেন না হয়, সামান্য টিজে যদি। কথার মাঝখানে দাড়ি বসালো মেহিনুর। নিজের কথাটা শক্ত গলায় পেশ করলো। ভুল, টিজট করতে গিয়ে টাচ করেছে। কথাটা মুখের উপর ঠাস করে লাগলো। তানভীর কিঞ্চিত বিব্রত হয়ে বলল, সরি, দুঃখিত। আপনি ওদের যাই করেছেন তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। আগামীকাল মামার কাছে হাজির হবেন, এটাই জানাতে আসলাম। মেহিনুর কিছু বলার জন্য ঠোঁট খুলবে, তখনই সুজলা স্পষ্ট ভাষায় বললেন, তোমার মামার চেয়ে তোমার উদ্যোগটাই বেশি দেখছি। আগামীকাল আমি অমনেও যাব। একটা কথা ভালোভাবে মাথায় রাখবে, এক হাতে কখনো তালি বাজে না। আজ যেতে পারো। তানভীর কথা বাড়ালো না, শান্ত মুখে একবার মেহিনুরের দিকে তাকালো, এরপর তাকালো বাড়ির রান্নাঘরের দিকে। সেখানে নতমুখে সাবা ও সুরাইয়ার দাঁড়িয়ে আছে। প্রচণ্ড ক্ষিপ্ত ভঙ্গিতে চোখ সরালো তানভীর। দ্রুত পা চালিয়ে বাড়ির বাইরে চলে গেল। আগন্তুকের গমন দেখে সুজলা কাউকে কিছু বলতে গেলেন না, নিজের মতো অন্য কাজে চলে গেলে বাকিরাও যার যার মতো সটকে পড়ল। শুধু আঙ্গিনায় রইল মেহিনুর। সে চুপচাপ চৌকির কাছে ফিরে গেল। অলস ভঙ্গিতে বসে পড়তেই হঠাৎ দরজার বাইরে দৃষ্টি পড়ল। সাথে সাথে কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকালো মেহিনুর। উঠোনের শেষ মাথায় গেটের কাছে এখনও দাঁড়িয়ে আছে, কেবল মাথাটার পিছু ঘুরিয়ে মেহিনুরের দিকে তাকিয়ে আছে। চোখ থেকে অব্যক্ত ক্ষোভ, প্রচণ্ড ক্রোধ, অসম্ভব জেদ যেন ঠিকরে ঠিকরে বেরোচ্ছে। সরাসরি দৃষ্টি বিনিময় হতে ছেলেটা আচমকা মাথা ঘুরিয়ে ফেলল। একদম গটগট ভঙ্গিতে গেট পেরিয়ে চলে গেল। জীবনের সবটুকু হাসি আনন্দ যেন ইস্তফা দিয়ে চলে গেছে। যেখানেই চোখ পড়ে সেখানেই শূন্য শূন্য লাগে। নিজেকে বদলে ফেলাটা সহজ কর্ম ছিল না। পুরনো রীতিনীতি পাল্টে পরিবর্তন আনাটা মুখের কথা না, তবুও মেহিনুর পেরেছে। 2 বছরের ভেতর সেই সব গুণগুলো মার্জিত করেছে, যেটার জন্য একসময় ভুগতে হয়েছিল। আজ শাড়ি পরা হয় না। যেই শাড়ির সাথে শৈশব থেকে উঠা বসা ছিল সেই বেশভূষা বদলে ফেলেছে সে। এখন শাড়ি দেখলেই পুরনো দিনগুলো মনে পড়ে সেই ছোট্ট চিরকুটে কথা। সেখানে ওই মানুষটা প্রতি মুহূর্তে ভালোবাসা মাখিয়ে লিখত। সমস্ত আদর স্নেহ যত্ন এমনভাবে ফুটিয়ে ধরত, তখন অবাধ্য মনের সবটুকু রাগ অজান্তেই পানি হয়ে যেত। অভিমানগুলো কিভাবে হাওয়ায় মিলিয়ে যেত ধারণা করা বড্ড মুশকিল। সেই পুরনো কথাগুলো রিন রিন করে মাথায় বাজে। সেই চিরকুট, সেই কথা। আমার ভাগ্যবতী বউ, আমার চিরসঙ্গিনী, আমার মেহিনুর আফরিনকে 18 সারির ভালোবাসা। অদ্ভুত রেশে চোখ বন্ধ করল মেহিনুর। ডান হাতের মুঠোয় ছোট্ট চিরকুটটা মুচড়ে আছে। ছোট ছোট সুখগুলো আজও মনে প্রাণের ঠান্ডা স্পর্শ জাগায়। এই ছোট্ট চিরকুটের মধ্যে যেন মাহাতিমের স্পর্শটুকু লেগে আছে। কখনো কখনো ঠোঁটে ছোঁয়ালে মনে হয় মাহাতিম এসে যেন ছুঁয়ে যাচ্ছে। কোমরে এক হাত রেখে পিঠে এক হাত ফেলে বুকে পিষিয়ে দিচ্ছে, নীরবে ছুঁয়ে দিচ্ছে লাবণ্যময় কপালটা। যখন মনে হয় সব মিথ্যে, শুধুই কল্পনা, তখন ভারী দুঃখ লাগে, অব্যক্ত অসহনীয় কষ্ট হয়। চোখ দিয়ে পানি পড়ে, তবুও নিঃশব্দ নীরবে। কেউ টের পায় না ভেতরে কতখানি দগ্ধ হচ্ছে। 2 বছর 24 মাস
740 দিন চলছে, প্রতিটা ঘন্টা চলছে, প্রতি মিনিট যাচ্ছে, প্রতিটা সেকেন্ড ছুটছে। একবারও কেউ স্মরণ করেনি, কেউ ভুলেও স্মরণ করেনি। 2 বছর কি সহজ ছিল? সহজ ছিল না। মেহনুর প্রায় শুনতো মানুষ মরে গেলে নাকি সবাই ধীরে ধীরে ভুলে যায়, কেউ স্মরণ করে না, করলেও সেটা হুটহাট বা সাময়িক স্মরণ। মেহিনুর কি মরে গেছে? বোধহয় মরেই গেছে। আজ অবধি, এই 2 বছর অবধি কোনো প্রকার খবর আসেনি। ওই অশুভ প্রাসান্য নির্দয় মানুষটা কোনো ধরনের খোঁজ নেয়নি। কলের ভাইব্রেটে কাঁপুনি লাগতে চোখ খুলল মেহিনুর। মুঠোয় ধরা চিরকুটটা বিছানায় রেখে কলের চোখ ফেলল। মাসখানেক আগে নতুন ফোনটা এসেছে। ফোনটা যে পাঠিয়েছিল বর্তমানে সে কল দিয়েছে। স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা, মা। মাগরিবের নামাজটা শেষ করল সুজলা। জায়নামাজটা 2 হাতে ভাঁজ করতে করতে চিন্তা করছেন তিনি। মেহিনুর যেই লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে সেটা ঠান্ডা করার উপায় পাচ্ছে না। সৈকত চেয়ারম্যানটা খুবই বদমেজাজি। যদিও মেহিনুরকে দোষ এখানেই খুবই সামান্য, কিন্তু একমাত্র ছেলের গায়ে হাত তোলার অপরাধে বীভৎসভাবে অপদস্থ হতে হবে। আগামীকাল সমস্ত গ্রামবাসীর সামনে কটু কথা শোনালে কিচ্ছু করার থাকবে না। লোকটা যেমন রাগী তেমনই মানুষজন তাকে প্রচণ্ড ভয় পায়। ভাঁজ করা জায়নামাজটা বিছানার একপাশে রাখলেন তিনি। মাথা থেকে হিজাব খুলে সেটাও আলনায় গায়ে ছড়িয়ে দিলেন। আধ ভেজানো জানালাটার 2 হাতে ঠেলে খুলে দিলেন। শো শো ধ্বনিতে শীতল হাওয়া ঢুকল। আকাশে সন্ধ্যার শেষ ক্ষণ হিসেবে বেগুনি রংটা দেখা যাচ্ছে। একটু পরেই কালো আঁধারে সবকিছু ঢাকা পড়বে। লম্বা লম্বা সুপারি গাছগুলো হাওয়ায় দুলছে। পাতার মর্মধ্বনিটা প্রকৃতির মাঝে মিলে গেছে। একাকী ঘরে চুপচাপ বসে থাকতে দরজার খটখট আওয়াজ হলো। সুজলা জানালার বাইরে দৃষ্টি নিক্ষেপ করে সাড়া দিলেন, ভেতরে আসো। ক্যাচ করে কাঠের দ্বার খুলে গেল। ভেতরে পা বাড়িয়ে শেফালি প্রবেশ করলো। সামনে তাকিয়ে দেখলো শান্ত সুজলা বিছানায় বসে আকাশ দেখছে। শেফালি দরজা চাপিয়ে বিছানার কাছে এসে বসলো। ভাবি, কাইল কি যাইউন লাগবো? মেহিনুর রাখি যান, ওর বদলে আমি যাই। সুজলা মুখ না ফিরিয়ে বললেন, ডেকেছে ওকে, সেখানে তুমি যাবে কেন? ওর পক্ষ নিয়ে চলাটা কমাও। শেফালি মুখ নামিয়ে ফেলল। বিষণ্ণ ভঙ্গিতে আমতা আমতা করে বলল, ওই চেয়ারম্যান তো ভালা না ভাবি, 1 নাম্বার খাড়াইশ, হালাটা গুন্ডা। অমর বেডার কাছে নিয়ে যাইবার চাইতেছি না। বেডার নজর যে খারাপ, সেরির। সুজলা এবার মুখ ফেরালেন। কথা শেষ করতে পারল না শেফালি নিজের দ্বিতীয় অপরাধটা বুঝতে পেরে আবার মুখ নিচু করল। লাইটের আলোয় শেফালির ভীত মুখটা পরিষ্কার দেখতে পেলেন সুজলা। নিচু সুরে শেফালির কিছু বলতে নেবে, তখনই সুজলা স্লান কণ্ঠে বলে ওঠেন, কি করব? কিছু কি বাকি আছে? আমার তো মাথায় কাজ করছে না। স্বামীর সংসার ফেলে দিনের পর দিন গ্রামে থাকাটা ভালো চোখে দেখছে না মেজবউ। আমরা যতই ধামাচাপা দিয়ে দেখি, লাভ নেই। মানুষ অত মূর্খ না। মাহাতিম ট্রেনিংয়ে গেছে, অমুক দিনে আসবে, তমুক দিনে যাবে, এসব নিয়ে কথা বানাতে খারাপ লাগে। গ্রামের মানুষ যে এখনো ছিছি করেনি এটা ওর কপাল মেজবউ, কিন্তু আগামীকাল হয়তো ঠিকই মানুষ ছিছি করবে। আজকের ঘটনা টেনে ওর চরিত্র নিয়ে নাক ছিটকাবে। ও যদি আরেকটু সহ্য করে বাড়ি পর্যন্ত আসতে পারতো, তাহলেই বদমাশগুলোকে পাকড়াও করে ধরতাম। ওই চেয়ারম্যানের সামনে যেতে হবে ভাবতেই আমার ঘৃণা হচ্ছে। কিভাবে ওই লোকটার সামনে দুটো কথা চলাবে? যেই বিপদে পড়েছি, আল্লাহ যেন ডায়ে বায়ে বিপদ কাটিয়ে দিক। আর কিচ্ছু চাই না, আর এসব সহ্য হয় না। টিক 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 করে সময় যাচ্ছে। ঘন্টার কাঁটাটা 9 এবং মিনিটের কাঁটাটা 5 সংখ্যায় থেমেছে। ঘড়িতে এখন 9টা 5 বাজে। রেসিডেন্সিয়াল এরিয়া মৃদু হাওয়া বইছে, ঠিক যেন ভিজে ভিজে হাওয়া। উঁচু দালানগুলো বেশ দাম্ভিকতার সাথে দাঁড়িয়ে আছে, বুক ফুলিয়ে গর্বের মতো দম্ভ প্রদর্শন করছে। আয়তাকার জানালাটা বিশাল বড়। পুরো জানালায় দামি থাই গ্লাস লাগানো, দুধারে পাতলা পর্দা ঝুলছে। হাওয়ায় ফুলে ফেপে পর্দাগুলো উড়ছে। রুমের ভেতর লাইট নেভানো, তবু রুমটা উজ্জ্বল। বাইরের আলোগুলো কুচকুচে আধারে গ্রাস করে ফেলেছে। সিলিংয়ের আভিজাত্য ফ্যানটা ফুল স্পিডে ঘুরছে।
রুমের ভেতর স্ট্রং কফির ঘ্রাণটা বহুগুণে ছড়িয়ে আছে। সুস্থ মানুষের পক্ষে বেশিক্ষণ সেই ঘ্রাণ টানাটা সুখকর হবে না। বিছানায় শটান হয়ে লম্বা মানুষটা শুয়ে আছে, পায়ের উপর পা তুলে ডান পাটা ঘড়ির টিকটিক তালের সাথে নড়াচ্ছে। প্রতিটা সেকেন্ডের হিসাব পুঙ্খানুপুঙ্খভাবে মস্তিষ্কে জমা হচ্ছে। বিপ করে অদ্ভুত একটা শব্দ হলো। 1 সেকেন্ডের জন্য আধো অন্ধকারে রুমটা বিদ্যুৎ পৃষ্ঠের মতো জ্বলে উঠল। আন্দাজ শুরু বাঁ হাতটা বাঁ দিকে চালান দিতে বৃদ্ধাঙ্গুলটা কাচের উপর ডাবল ট্যাপ করলো। সাথে সাথে রুমটা আবার আলোকিত করে ভয়েস লোড হলো। 3 সেকেন্ডের ভয়েসটা পুরুষ কণ্ঠে চলতে লাগলো। খবর ভালো না স্যার। ক্যান্সার আক্রান্ত রোগীটা বিছানায় শোয়া। কিভাবে ক্যান্সারের অণুজীব দেহের ভেতর ঢুকেছে জানে না। সকলের অগোচরে দিনের পর দিন দেহের সবকিছু নিঃশেষ হয়ে গেছে। সে নিজেও বুঝতে পারেনি তার নিজ দেহটা কঠিন অসুখে লিপ্ত। শরীরের সবটুকু শক্তি যেন ফুরিয়ে শেষ। হাত দুটো লকলকে লতার মতো শুকিয়ে আছে। সামান্য শক্তিটুকু নেই। চোয়াল ভেঙে গালের হাড় দেখা যায়। ঠোঁট দুটো রুক্ষ হয়ে চৌচির। দেহের হাড়গুলো আজ কঠিনভাবে দৃশ্যমান, যেন বিছানায় একটা নারী কঙ্কাল পড়ে আছে। মাথার চুল এখন পাতলা, লম্বা কেশের গোছাটা আর নেই। চোখের কাটর যেন অতল গহ্বরে ঢুকে গেছে। দুকোনা থেকে নীরব অশ্রু ঝরে। অন্যের ধারস্থ হয়ে জীবনযাপন করাটা দুঃখদায়ক। পূর্বের খোলা জানালা দিয়ে প্রকৃতির হাওয়া ঢুকেছে। নির্মল হাওয়ার সাথে বেলি ফুলের মন মাতানো ঘ্রাণ অসুস্থ ঘরটা মম করছে। সূর্যের ঔদ্ধত্যপূর্ণ আলোয় চার দেয়াল ঘরটা আলোকিত। নিরবচ্ছিন্ন ঘরটায় হঠাৎ মৃদু আওয়াজ হলো। আওয়াজটা বাঁ কানে শুনতে পেয়ে চোখ মেলল সে। চোখ দুটো কি বিশ্রীভাবে জ্যোতি হারিয়ে ফেলেছে? রোগ হলে কি সব হারিয়ে যায়? দেহের যন্ত্রাংশগুলো ধীরে ধীরে ক্ষয়ে যায়? এই যে চোখ মেললেও পরিষ্কার দেখতে পাচ্ছে না। এর চেয়ে যন্ত্রণার কিছু আছে? মরে যেতে ইচ্ছে করে। বেঁচে থেকেও যদি দুনিয়ার দৃশ্যটুকু না দেখতে পায়, তাহলে এর চেয়ে দুঃখের কিছু আছে? শ্রবণেন্দ্রিয় টের পাচ্ছে কেউ তার বিছানার দিকে এগুলো। সন্তর্পণে বিছানায় এসে আস্তে করে ডাক ছাড়ল, ছোট বউ। শব্দ উৎসের দিকে মুখ ফেরালো সে। ভেজা লোচনের মানুষটির দিকে দুর্বল চোখে তাকালো। কখনো মায়ের মতো, কখনো বোনের আগলে রেখেছে। এই অসুস্থ অবস্থায় দেখভাল করতে আজও কার্পণ্য করেনি। শুকনো কাঠিন্য মতো হাতটা কাঁপতে কাঁপতে সুজলার দিকে উঠালো। সুজলা সেটা দেখতে পেয়ে কাঁপুনি হাতটা 2 হাতের মাঝে পড়ল। মুখটা নিচু করে আলতো গলায় বলল, কেমন লাগছে ছোট বউ? কোথাও ব্যথা হচ্ছে? কিছু খাবে? হালকা কিছু আনি? অমন মোলায়েম কণ্ঠ শুনে বুকটা শান্ত হয়ে যায়। দেহের অসুখটা যেন ধাপ ধাপ করে কমতে থাকে। বাঁচার জন্য মন মস্তিষ্ক যুদ্ধ করে। বারবার ভেতর থেকে স্লোগান দেয়, তোমাকে বাঁচতে হবে, তোমাকে উঠতে হবে। হেরে যেও না বাছা, জীবন যুদ্ধে হেরে যেও না। ফ্যাল করে তাকিয়ে থাকতে সুজলার নয়ন দুটিতে চোখ পড়ল। শান্ত অথচ তীক্ষ্ণ চোখ দুটো আজ চিন্তায় ডুবে আছে। যেন বহু বহু চিন্তার অঙ্ক মিলিয়ে ক্লান্ত হয়ে গেছে। গলাটা সামান্য ভিজিয়ে প্রশ্ন করল মাহমুদা, কি হয়েছে ভাবি? শেষ কথাটা বলতে গিয়ে জড়িয়ে ফেলল মাহমুদা। খুক খুক করে একটুখানি কেশে ফেলল সে। মাহমুদার সামান্য শ্রম দেখে সুজলার মনটা গুমড়ে উঠল। মুখে ছোট বউ বললেও সবসময় ছোট বোন হিসেবে দেখেছেন। কখনো জায়ের মতো সম্পর্ক খাটাতে পারেননি। ভালো মানুষটার জীবনে কেন দুঃখের ঘাটে জুটল, সেই হিসাবটা মেলাতে পারে না সুজলা। অশ্রু মিশ্রিত ধাক্কাটা ভেতরে গুটিয়ে শান্ত সুরে বললেন, ছোট্ট ছোট্ট আঘাত খেয়ে মেয়েটা বদলে গেছে ছোট বউ। কি পরিমাণ দুঃখ পেলে মানুষটা হুট করে বদলে যায়। তাই দিন দিন দেখছি, চেয়ারম্যানের ছেলেকে মাথা ফাটিয়ে এসেছে, আরেকটাকে জুতিয়ে জুতিয়ে পিটিয়েছে। ব্যাপারটা তোমার কাছে সহজ লাগে? চোখ স্থির করল মাহমুদা। পলকহীন দৃষ্টিতে আরেকবার ঢোক গিলে নিল। রুক্ষ খসখসে ঠোঁট দুটো ফাঁক করে শব্দ ছুড়ে বলল, আমার আমার মার মেহিনুর।
নির্বিকার ভঙ্গিতে মাথাটা দুবার উপর নিচু করলেন সুজলা। নিজের দুহাতে ভেতর শুকনো হাতটা উষ্ণতায় চেপে বললেন, তোমার মেয়ে যে মাহাতিম ছাড়া কিচ্ছু বোঝে না, সে খবর রাখো। গতকাল যা করেছে তা যদি মাহাতিম শুনতো। কলেজ থেকে আসতেই এক ছেলে গায়ে হাত দিয়েছিল, সহ্য করতে পারেনি। অটো থেকে এমন ধাক্কা দিয়েছে, ওই ছেলে এখনও হাসপাতালে ভর্তি, আরেকজন এখনও বেহুশ হয়ে আছে। চেয়ারম্যান এখন বিচারের জন্য ডাক পাঠিয়েছে। যাওয়ার আগে তোমাকে বলে গেলাম, সকালের খাবারটা ঝুটা করো না ছোট বউ, কষ্ট হলেও খেয়ে নিও। শেফালি খাবার গরম দিচ্ছে, আমি এসেই দুপুরের খাবার রেঁধে দেব। এখন ঘুমাও, আমি যতদিন আছি কিচ্ছু হতে দেব না। আমার মেয়ে চারটা ছিল, চারটাই থাকবে, আমি চারটাকে এক চোখেই দেখব। আমার জন্য আপন পর বলে কিছু নেই। ঘুমাও ছোট বউ, আসছি তাহলে, থাকো। মাহমুদা নীরবে তাকিয়ে রইল, সারা শব্দ কিছু করল না। যেভাবে সুজলা বিছানায় এসে বসেছিল সেভাবেই উঠে রুম থেকে বেরিয়ে গেল। সবটুকু নীরবতা ফেলে একাকিত্ব মাঝে রুগ্ন মাহমুদাকে ছেড়ে গেল। শূন্য দরজার দিকে এক দৃষ্টিতে অনেকক্ষণ তাকিয়ে থাকলো মাহমুদা। বালিশের ওয়ারটা ছোট ছোট গোলাকার বিন্দুতে ভিজাতে লাগলো। হায় মানুষ, কতটা অসহায়! এই কথা যদি তারা বুঝতো। উপস্থিত সবার ভেতর তুমুল ভিড়। উঠানে বিন্দুমাত্র জায়গা নেই। ঝাঁকে ঝাঁকে মানুষ হাজির হচ্ছে। সবার মুখ্য চিন্তা একটাই, আজকের বৈঠকে কি বিচার হবে। মানুষ উৎসুক দৃষ্টিতে তামাশা দেখার জন্য ভীষণ ছটফট করছে। সবাই শুনতে পেয়েছে নিকটবর্তী গ্রামের হর্তাকর্তা সুজলা বিচারের জন্য ডাক পেয়েছে। মুখে আঁচল টেনে গেরস্থ মহিলারা তাই নিয়ে কানাঘুষায় লিপ্ত। মুরব্বী সদস্যরা ধিক্কারে ধিক্কারে রাজনীতিকে ছি ছি করছে। মাথার উপর সৌরপিণ্ডটা তীব্র উত্তাপে টকবক করছে। গরমের বিভীষিকার উত্তপ্ত উঠোনে দাঁড়ানো যাচ্ছে না। শরীর ঘেমে দরদর করে ঘাম ছুটছে মেহিনুরের। আকাশি রঙের কামিজটা পুরোপুরি ভিজে শেষ। খুব সাবধানে বাটিকের নীলচে ওড়নাটা মাথায় টেনে নিল। পুরো পিঠ ঢেকে যতটুকু সম্ভব শরীর আবরণ করল। ঠিক ডানে জুবুতুবু হয়ে সুরাইয়া দাঁড়িয়ে আছে, মুখের অবস্থা ঘেমে একাকার। সাবা যদিও বায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভয়ে অবস্থা নাজেহাল। মেহনুরের বাঘ কবজিটা শক্ত করে ধরে আছে সাবা। ভয়ের কারণ একটাই, চেয়ারম্যান লোকটা ভালো না। এই মুহূর্তে সেই লোকটা ওদের সামনে বসে আছে। মুখের অবস্থা রাগের জন্য রক্তিম হয়ে গেছে। পারলে এখনই হিংস্র হায়নার মতো ঝাঁপিয়ে পড়তো। খুলে খাবলে খাওয়ার জন্য প্রচণ্ড হাহাকার করত। গায়ে ধবধবা সাদা পাঞ্জাবি, নিচের অংশে লুঙ্গি পরা, মাথায় সাপসুপ টুপি দেওয়া, কিন্তু চোখের চাহনি বড্ড বিশ্রী। সুরাইয়া আর চোখে লোকটার দিকে এক পলক দেখল, অমনি কিরমির রাগে নিচু সুরে বলল, দেখতেই হারামির মতো দেখা যায়, কিভাবে তাকায় আছে দেখছোস? মনটা চাচ্ছে জুতাটা খুলে মুখের মধ্যে ফিক্কা মারি। মেহিনুর, খবরদার, এই নির্লজ্জের সামনে ক্ষমা চাইবি না। এই লোক আস্ত খাটাস। সুরাইয়ার চিবানো কথাগুলো শুনতে পেল মেহিনুর। খুব কষ্ট করে নিজের রাগটা ধামাচাপা দিল। মাটি থেকে দৃষ্টি তুলে উপরে তাকালো সে। এই শয়তান লোকের সামনে ভয় পাবে না মেহিনুর। মাপ চাওয়ার তো প্রশ্নই ওঠে না। একটু সামনে আর এলেন। নীল চেয়ারে সুজলা বসেছিলেন। খানিকক্ষণ নীরব থেকে গম্ভীর আওয়াজ তুললেন, চেয়ারম্যান সাহেব, আমার জানা মতে আমার মেয়েরা কুশিক্ষা পায়নি। পথে ঘাটে মারপিট করার মতো শিক্ষা দেওয়া হয়নি। মাথা নিচু করে কলেজ গিয়েছে, মাথা নিচু করেই কলেজ থেকে ফিরেছে। আজ অবধি উত্ত্যক্ত শিকার হয়নি। কালকে কেন উত্ত্যক্ত শিকার হলো সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। উত্তরটা যথাযথ দিবেন। হান্নান মোল্লার ছেলে বউ হিসেবে সবাই সুজলাকে চেনে না এমন গাঞ্জের ব্যক্তি নেই। সুজলার তেজনীয় রূপ, বলিষ্ঠ আচরণ, সত্যের প্রতি একাগ্রতা নিয়ে এখনও মানুষ প্রশংসা করে। সেই মহিলাকে বিচারে শোনাতে ডাকা হয়েছে, এটা যেন চাঁদ পাওয়ার মতো ঘটনা। চেয়ারম্যান সাথে সাথে উদ্ধপ্ত আচরণ করলেন না। কাঠের নকশার চেয়ারে বসে এক পলক সুজলার দিকে তাকালেন। মহিলার বয়স হয়েছে, কিন্তু চামড়ার ভাঁজ নেই। মুখটা ক্লান্ত, কিন্তু শোভা কমেনি। এবার চোখ ঘুরিয়ে আসল ব্যক্তির দিকে তাকালো। তাকাতেই টন করে বাজল। পরিস্ফুরিত পুষ্প যখন পত্র মেলে ফুটে, চারিদিক সুঘ্রাণ ছড়িয়ে লোভনীয় আকৃতিতে পৌঁছে, তখন আকৃষ্ট সুলভ ভ্রমর তার কাঙ্ক্ষিত পুষ্পের প্রতি মাতাল হয়ে যায়। গন্ধস্পর্শ মায়ার জন্য বারবার ছুটে আসে। ঠিক তেমনি সদ্য ফোটা পুষ্পটি
সবটুকু যৌবন শ্রী নিয়ে নীল পোশাকে দাঁড়িয়ে আছে। মুখটা পূর্ণমায়ের কোমল, যেন সুগঠিত ছাঁচে ফেলে খুব যত্নের সাথে গোড়া হয়েছে। পাতলা শরীরটা তারুণ্যের শোভায় লালায়িত। চোখের দৃষ্টি এমন মনে হয় যেন গভীর মায়ায় আবিষ্ট করার ক্ষমতা রাখে। এই মেয়েকে হান্নান মোল্লার হাত ধরে ঘুরতে দেখেছে, তখন বয়স অল্প ছিল। দৈহিকভাবে স্ত্রীর সৌন্দর্য এতটা ভয়ঙ্করভাবে ধরা পড়েনি, কিন্তু এখন এই অবস্থায় ঘোরাঘুরি করছে। এর তো কপাল ভালো, কোনো পুরুষের চোখে গভীরভাবে ধরা পড়েনি, না হলে গ্রামাঞ্চলে টিকতে পারত। এই মেয়ের না বিয়ে হয়েছে, স্বামী কোথায়? টগবগে যুবতী বউকে গ্রামের মাটিতে ফেলে রেখেছে। চেয়ারম্যান খুবই কুৎসিত ভঙ্গিতে নিজের ঠোঁটটা ভিজালো। লাল স্বামী স্ত্রীর দৃষ্টিতে ঢোক গিলল। দফায় দফায় আপাদমস্তক চোখ বুলাতে বুলাতে বলল, খাসা জিনিস খুইলা রাখছেন কেনাফা? এইসব জিনিস দেখলে মাথা ঠিক থাকবো? আমার পোলার তো দেহি দোষ নাই, বিয়াশালি দিছেন নাকি এখনো জায়গা ফাঁকাছে? পায়ের নখ থেকে মাথার তালু পর্যন্ত শীতল স্রোত ছুটল। রাগে ঝাঁঝালো দৃষ্টিতে তাকালো মেহিনুর। চোয়াল শক্ত করে যে কিছু বলতে যাবে, বা কবজিতে কঠিনভাবে চাপ খেলো। চমকে গিয়ে বায়ে তাকালো মেহিনুর। সাবার এখনো নতদৃষ্টির শক্ত হয়ে আছে। চেয়ারম্যানের কথাটা সহ্য করার ইঙ্গিত দিতেই সামনে থেকে সুজলা চেঁচিয়ে উঠল, মুখ সামলান চেয়ারম্যান সাহেব, ঘাটের বাইরে একটা কথাও বলতে যাবেন না। আপনি এখানে বিচার করতে বসেছেন, ভদ্রলোকের মতো সেটাই করুন। নিজের বংশ পরিচয় দিতে আসবেন না, না হলে আমারটাও ভালো করে চাওর করতে পারি। সুজলা বজ্রকণ্ঠের ভেতর বাড়ি থেকে দুজন ব্যক্তি ছুটে এলো, প্রচণ্ড বিস্ময় ও আশ্চর্য নিয়ে চেয়ারম্যানের পিছনে দাঁড়ালো। এই পাড়ার আজ পর্যন্ত নারীকণ্ঠ উঁচু ওঠেনি, কোনো মহিলাই ওইটুকু সাহস দেখায়নি, স্পর্ধা হয়নি। সুজলার তেজি মুখ দেখে চোখ শক্ত করল তানভীর। নাক ফুলিয়ে রাগে বায়ুটা উত্তাপের সঙ্গে ছাড়ল। যত সমস্যার গোড়া এই মহিলাকে নিয়ে হয়, এই মহিলার জন্য কোনোদিনই এগোতে পারছে না তানভীর, না হলে এতদিনে হাড়ে হাড়ে আসল মর্মটা বুঝিয়ে দিত। তানভীরের পাশে চেয়ারম্যানের স্ত্রী দাঁড়ানো, মুখে আঁচল টেনে কপাল কুঁচকে ভৎসনার দৃষ্টিতে তাকিয়ে আছে। মেহিনুর ধীরে ধীরে মাথাটা নুয়ে ফেলল, দু চোখ বন্ধ করে উথাল ঝড়টা আটকানোর চেষ্টা করল। চোখের সামনে বড়মার অপমান সহ্য করা যাচ্ছে না। লোকটার কথাগুলো কানের ছিদ্রপথে যেন শূন্য বিঁধে দিচ্ছে। কাল যদি সুরাইয়ার সাথে জিদ না দেখাতো, তাহলে এই দশা দেখতে হতো না। রসায়ন দ্বিতীয় পত্র বইয়ের ফাঁকে ছোট্ট চিরকুট রেখেছিল মেহিনুর। কলেজের সবাই যখন ব্রেক টাইম মাঠে চলে যেত, তখন শূন্য রুমটায় পড়ে থাকতো সে। চুপচাপ বই খুলে সেই ছোট্ট চিরকুটায় ছুঁয়ে ছুঁয়ে দেখত। হলুদ রঙের চিরকুটটায় মাহাতিম দেওয়া শেষ যত্ন ছিল, আই এম সরি ইউর আনসারি। কতবার সশস্ত্র বার, অগণিত বার এই চিরকুটটা পড়েছে, হিসাব নেই। চিরকুটের অক্ষরে অক্ষরে আঙ্গুল বুলিয়েছে, তার ইয়ত্তা নেই। সেই ছোট্ট চিরকুটটা যখন সুরাইয়া ভুলের জন্য পানিতে ভিজে যায়, তখন রাগ কমাতে পারেনি। অকল্পনীয় রাগে ফেটে পড়ে মেহিনুর। সামান্য চিরকুটের জন্য মেহিনুরের উতলা অবস্থা দেখে অবাক হয়েছিল সুরাইয়া। পরক্ষণে যখন আসল ব্যাপারটা বুঝতে পারল, ততক্ষণে মেহিনুর চুপ হয়ে গেছে। অটোতে ইচ্ছে করে সাবা ও সুরাইয়ার পাশে বসেনি মেহিনুর। রাগ দেখিয়ে অটোর উল্টো সিটে বসতেই ছেলে দুটোর আগমন হয়। যখন আকার ইঙ্গিতে বাজি স্পর্শ করে, তখনই সমস্ত রাগ উজাড় করে ধাক্কা মারে। কোনো ছাড় দেয়নি মেহিনুর। নিজের সাথে অশ্লীলপূর্ণ সহ্য করেনি সে, যার ফলস্বরূপ আজ বিচারের কাঠগড়ায় আসতে হয়েছে। চেয়ারম্যান তখন থামল না। নারী কণ্ঠের গরজ দেখে অশালীন ভাষায় বলল, আমার এলাকায় নষ্টাপাড়া ভাইবেন নাফা, খুবই খারাপ হইব বলতাছি। বিয়াত্তা ছিঁড়ি রাস্তায় রাস্তায় তামাশা মারায় চলে, আর এইখানে আপনি দ্যামাক মারান? আমারে মগা পাইছেন আপনি? তপ্ত চোখে তাকালো সুজলা। চেয়ার থেকে চট করে দাঁড়িয়ে পড়লেন তিনি। মাথার ঘোমটাটা ঠিকঠাক মতো টেনে দাপটের সাথে বললেন, এই এলাকায় আমি থু মারি। যেখানে বেহায়া জাতের চেয়ারম্যান থাকে, এই এলাকায় কিসের বিচার? ওই বিচারের উপর ধিক্কার দেই। মুখের কাছে বিচার চাওয়া আর দেয়াল মাথা বাড়িয়ে মারা একই কাজ। মেহিনুর, এই মেহিনুর! এক ডাকে সচকিত হয় মেহিনুর। চোখ খুলে তৎক্ষণাৎ মুখ তুলে তাকায়। সুজলার মুখ দেখে আরও ভীত হয়ে সে বুঝতে পারে পরিস্থিতিটা খারাপ হতে চলেছে। বা হাতটা চোখের মতো খামচে ধরেছে সাবা। ভয়ে আরও গুটিয়ে যাচ্ছে সে। সুরাইয়া চোখ তুলে তাকিয়ে আছে ঠিকই, কিন্তু পরিস্থিতি বাজে
দিকটা আঁচ করতে পেরেছে। চেয়ারম্যানের সাঙ্গরা ইতিমধ্যে হৈ হৈ বাঁধিয়ে দিয়েছে। একদল লোকেরা লাঠি নিয়ে পথ আটকে দাঁড়ালো। তাদের মধ্যে থেকে সবচেয়ে তরুণ ছেলেটা চিৎকার দিয়ে উঠল, আমগোর সামনে চেয়ারম্যানের থুকবি আর আমরা ছাইরা দিমু ভাবছোস? পা ধর, পা ধইরা মাপ চাইবি। কি রে সেরি, আগাইতে মন চায় না? লাঠির বাড়ি খাইয়া আগাইবি? ইঙ্গিতটা মেহিনুরের জন্য ছিল। মাথা কিছু না ঘুরিয়েও ইঙ্গিতটা বুঝতে পারল। মুখ তুলে সুজলার দিকে তাকাতেই সুজলা না ভঙ্গিতে মাথা নাড়ালেন। ঠোঁট নাড়িয়ে নির্বিকার চিত্রে বললেন, মাপ চাইবে না মেহিনুর, আমিও দেখতে চাই কে তার গায়ে হাত তোলে। চেয়ারম্যান চোখের ইশারা দিয়ে সত্যি সত্যি বাঁশ আনতে বুঝিয়ে দিলেন। ৫-৬ জন ছেলে এরই মধ্যে স্তব্ধ ভঙ্গিতে ছুটে গেল। সুজলা ঘোরতর বিপদের আশঙ্কা পেলেও মনে মনে আল্লাহু আকবার জপে যাচ্ছেন। তিনটি মেয়ে নিয়ে আজ সত্যি বিপদে পড়েছে। তবুও সংযত মনে শেষ পর্যন্ত এর বিহিত দেখতে যাচ্ছেন। আজ ভয় পাবে না তিনি। মেহিনুর শক্ত মুখে দাঁড়িয়ে থাকলেও বুকটা ভয়ে কুঁকড়ে যাচ্ছে। এত মানুষের ভিড়ে প্রচণ্ড অসহায় লাগছে। কেউ এগিয়ে আসছে না। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিহাস দেখতে মত্ত। চোখ খিঁচুনি দিয়ে ওড়না খামচালো মেহিনুর। ভেতরটা খোবেল আনলে দাউ দাউ করলেও চোখ ভিজে আসছে। কোনো ভুলের খেসারত দিচ্ছে। কোন ভুলের জন্য সবাই তাদের কথা শোনাচ্ছে? কিসের জন্য? পরিস্থিতি বিগড়াতে দেখে ভিড় ঠেলে একজন বেরিয়ে গেল। এক দৌড় দিয়ে উঠোনে পেরিয়ে কাঁচা রাস্তায় ছুটল। রাস্তার ডান পাশে নারিকেল গাছটা আড়ালে পৌঁছালো। তাড়াতাড়ি ডানে বামে চেক দিল, না কেউ নেই। অমনি পকেট থেকে ফোন বের করলো। ডায়াল কল বসাতে চোরা ফোনটা কানে চাপলো। বা কানে ফোন চেপে তখনও ডানে বায়ে কেউ আছে কিনা দেখছে। কলটা টুট করে বাজতে ওপাশ থেকে রিসিভ হলো। অমনি দেরি না করে অস্থির গলায় বলল, স্যার স্যার খেপে গেছে। চেয়ারম্যান প্রচুর মিসবিহেভ করছে। আপনি এক্ষুনি অ্যাকশন নিন, এক্ষুনি নিন, দেরি করবেন না স্যার। ওরা কথার মাঝপথে খট করে কলটা কেটে গেল। তার মানে কাজ শেষ। এবার লঙ্কা কাণ্ড ঘটবে। এবার দেখ শালা, তোর কোন জায়গায় ছক্কা লাগে দেখিস। গুপ্তচর লোকটা হাসতে হাসতে চুপচাপ আগের মতো ফিরে গেল। একদম সাধারণ ভঙ্গিতে নাটকের জন্য প্রস্তুত হলো। চেয়ারম্যান খ্যাক করে চেঁচিয়ে উঠল, দ্যামাক দেখছনি? পিছা দিয়ে বাইরে এত দ্যামাক ছুটামো। আহস না কে? পা ধর, নাকামি মারাবি থাপড়াইয়া তোর জামাইয়ের নাম ভুলামো। আমার লগে ঢং মারাস না? খুব মজা লাগে? দাঁত শক্ত করে চোখ খুলল মেহিনুর। চোখের সাদা অংশের চিকন শিরাগুলো লাল হয়ে গেছে। অস্ত্রতে টলমল করলেও ক্রোধাবিষ্ট চাহনিতে তাকিয়ে আছে। হুঙ্কার দিয়ে বলতে ইচ্ছে হচ্ছে, উনার নামটা একবার বাজেভাবে নিয়ে দেখ, তোকে ছাড়বো না হারামজাদা। তুমুল উত্তেজনার ভেতর উন্মুক্ত হতেই হঠাৎ তপ্ত পরিবেশটা ভুতুড়ে ভিলকির মতো থমকে গেল। চতুর্দিক একদম পিনপতন নীরবতা। বাড়ির ভেতর থেকে হাঁপাতে হাঁপাতে ডান হাত গোছের চামচাটা ছুটে এলো। চেয়ারম্যানের হাতে ফোন দিয়ে নিঃশ্বাস নিতে নিতে বলল, ওস্তাদ, এমপি সাহেব ফোন দিছে। কি? কথাটা যেন ছিটকে এলো চেয়ারম্যানের মুখ থেকে। এমপি নামটা শুনেই ঝড়ের গতিতে ফোন হাতে নিল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই বিনয়ী হাসিতে বলল, আসসালামু আলাইকুম। কি খবর স্যার? হঠাৎ এই অভাগারে স্মরণ করলেন? ফোনের ওপাশে কি কথা বলছে কিচ্ছু বোঝা যাচ্ছে না। সবাই উজুবুক দৃষ্টিতে তাকিয়ে থাকতে চেয়ারম্যানের দুর্দশা দেখতে পেল। ভয়ে চোখজোড়া বড় বড় করে স্থির হয়ে গেছে। অবনরবোধ ঢোকের পর ঢোক গিলেই যাচ্ছে। হাতের উল্টা পিঠে বারবার কপালের ঘাম মুছছে। থেমে থেমে অবাধ্য চাকরের মতো বলছে, আচ্ছা ঠিক আছে স্যার, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। হুট করে কী নিয়ে ভয় পেল সেটা বোঝার আগেই কান থেকে ফোন নামালো চেয়ারম্যান। ফোন ধরা হাতটা শীতের কাঁপুনের মতো থরথর করে কাঁপছে। থতমত ভঙ্গিতে ফোনের স্ক্রিনে ডান তর্জনী ছোঁয়ালো। অমনি কলটা লাউড স্পিকারে ভাইব্রেট হলো। ওপাশে এমপি সম্বন্ধ ব্যক্তিটার উদ্দেশ্যে বলল, জি স্যার, করছি। এবার এমপি সম্বোধিত ব্যক্তিটা আদেশের সুরে বলল, যে মেয়েটারে হেনস্থা করেছ ওর পা ধরে মাফ চাও। আকস্মিক আশ্চর্য নিয়ে তাজ্জব হলেন সুজলা। অজান্তে তার মুখটা হা হয়ে গেল। সাবা আকস্মিকভাবে এমন আদেশ শুনে মেহিনুরের হাত ছেড়ে তাকালো। সুরাইয়া তো বোবার মতো মূর হয়ে গেছে। তানভীর চরম বিস্ময় নিয়ে ভ্রু কুঁচকে ফেলেছে। কি হচ্ছে কি?
একবার কাচুমাচু করা মামার দিকে তাকালো, আরেকবার তাকালো সরাসরি মেহিনুরের দিকে। মেহিনুর প্রশ্নাত্মক দৃষ্টি তুলে কপাল কুঁচকে ফেলেছে। তানভীর তার মামার কাঁধে হাত রাখবে তার আগেই ধপ করে মাটিতে পড়ল চেয়ারম্যান। মেহিনুরের পায়ের কাছে দুহাত রাখতে নিলে চমকে পিছিয়ে গেল মেহিনুর। মাটিতে কদমবসি করে ফরফর করে বলল, চেয়ারম্যান, আমারে মাফ কইরা দাও, ভুলে বইলে ফেলাইছি, সব দোষ আমার, সব আমার পোলার দোষ, ওরে আজকাই পুলিশে দিতেছি, তুমি আমারে মাফ কইরা দাও, দিয়া তাড়াতাড়ি বাড়ি যাও গা, আমি কিচ্ছু কইতাম না, এই দেহ গালে ঠাস কইরা মারছি, আর কইতাম না, সব ভুল আমার, তোমাগো কোনো দোষ নাই। কারো মুখ শব্দ নেই, কোনো প্রকার আওয়াজ নেই, পুরো সভাটা যেন নীরব হয়ে গেছে। সবার চোখে মুখে বিস্ময় ঘোর গভীরভাবে এঁটেছে। স্বয়ং এমপি কিনা চেয়ারম্যানকে বাঘের মতো ধরল। কিন্তু কি করে খবরটা শুনতে পেল? কেউ তো এত দয়ালু নয়। তাছাড়া এমপির কানে খবর দেওয়ার মতো কর্মটা সাধারণ কারোর হবে না। তাহলে কে দিল? পুরো ভিড়ের মাঝে একজন ব্যক্তি নীরবে নির্ভতে স্টকে গেল, কাজ সমাপ্ত করে আবারও ডায়ালে টিপল। কানে ফোন চাপতে ওপাশ থেকে সেকেন্ডের ভেতর রিসিভ। এবার চুপ না থেকে গম্ভীর গলাটা ধীরাজভাবে বলল, কেঁদেছে? প্রত্যুত্তরে হাসি দিয়ে বলল, হ্যাঁ স্যার। কলের ওপাশ থেকে দীর্ঘশ্বাসের শব্দ হলো। কয়েক সেকেন্ডের পর ঠান্ডা গলায় বলল, তানভীরের উপর নজর রাখো।